শুভেচ্ছা। দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আজ চরমোনাই পীরের সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান। ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না জামায়াত এমপিরা। প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের বিদায়ী সাক্ষাৎ। তারেক রহমানের সঙ্গে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফোনালাপ। তারেক রহমানকে সতর্ক বার্তা দিলেন গোলাম মাওলা রনি। বিএনপিতে থেকে যাওয়ার সিদ্ধান্ত রাশেদ খানের, গণ অধিকারে ফিরছেন না। এবং সর্বশেষ জানিয়ে দেব রাষ্ট্রপতি পদে কার নাম আলোচনায়। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। আজ চরমোনাই পীরের সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সোমবার 16 ফেব্রুয়ারি সন্ধ্যা 7টায় তিনি সৈয়দ রেজাউল করিমের বাসায় যাবেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার সন্ধ্যায় জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন তারেক রহমান। ইসলামী আন্দোলন বাংলাদেশে 300 আসনে 257 প্রার্থী দিয়েছিল। বরিশাল 5 আসনে বিএনপির মুজিবুর রহমান সরোয়ার 1,31,431 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি ফয়জুল করিম পেয়েছেন 93,528 ভোট। ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না জামায়াত এমপিরা। জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যরা ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট গ্রহণ করবেন না বলে জানিয়েছেন দলটির নেতা ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনি। সোমবার 16 ফেব্রুয়ারি সকাল 7টা49 নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য জানান তিনি। ফেসবুক পোস্টে তিনি বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের এমপি মহোদয়গণ ট্যাক্স ফ্রি গাড়ি এবং সরকারি প্লট গ্রহণ করবেন না ইনশাল্লাহ। এর আগে 2025 সালে 7 নভেম্বর সিলেট নগরের একটি কনভেনশন হলে মহানগর জামায়াত আয়োজিত সুধী সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান ঘোষণা দিয়েছিলেন, আগামীতে আমাদের একজনও যদি এমপি নির্বাচিত হয় তাদের কেউ সরকারি প্লট নেবে না ও বিনা ট্যাক্সের গাড়িতে চড়বেন না। উল্লেখ্য, সুনামগঞ্জ 2 আসনে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন শিশির মনির। তিনি 63,220টি ভোট পেয়েছেন। অপরদিকে এই আসনে বিএনপির নাসির চৌধুরী ধানের শীষ প্রতীকে 99,522 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের বিদায়ী সাক্ষাৎ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সোমবার 16 ফেব্রুয়ারি তেজগাঁওস্থ প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত ওই সৌজন্য সাক্ষাতে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং দায়িত্বকালীন বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। এ সময় প্রধান উপদেষ্টা তার দায়িত্ব পালনকালে, বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের সময় সেনাবাহিনীর সহযোগিতার জন্য সেনা প্রধানকে আন্তরিক ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারেক রহমানের সঙ্গে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফোনালাপ। ভূমিধস বিজয়ের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ বিন আব্দুল আজিজ বিন সালেহ আল খুলাইফি। ফোনালাপে তিনি জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় তারেক রহমানকে অভিনন্দন জানান। রবিবার 15 ফেব্রুয়ারি ডক্টর আল খুলাইফি নিজের ভেরিফাইড সাবেক টুইটার অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বিএনপি চেয়ারম্যানের সঙ্গে ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন। পোস্টে তিনি লিখেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কথা বলেছি। এ সময় সংসদ নির্বাচনে দলের সাফল্যের জন্য তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছি। আমি কাতার ও বাংলাদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে গঠনমূলক সহযোগিতার বন্ধন আরো জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করছি, যা আমাদের দুই বন্ধু প্রতিম দেশের পারস্পরিক স্বার্থকে এগিয়ে নেবে। এই টেলিফোন আলাপ নতুন সরকার গঠনের পর বাংলাদেশ ও কাতারের মধ্যে চলমান কূটনৈতিক সম্পৃক্ততার প্রতিফলন বলে মনে করা হচ্ছে। তারেক রহমানকে সতর্ক বার্তা দিলেন গোলাম মাওলা রনি। রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। সম্ভাব্য রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে দায়িত্ব গ্রহণের পর কি ধরনের চ্যালেঞ্জ সামনে আসতে পারে সে বিষয়ে বিশদ বিশ্লেষণ করেন। সম্প্রতি এক বক্তব্যে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি একাধিক গুরুত্বপূর্ণ সতর্ক বার্তা তুলে ধরেছেন। গোলাম মাওলা বলেন, তারেক রহমানের আশপাশের লন্ডন থেকে আসা কিছু লোক ঘিরে রেখেছে, তাদের
কারণে দলের নেতাকর্মীরা তার কাছে ভিড়তে পারছে না। এটা এখনই দূর করতে হবে। বৈদেশিক বিনিয়োগের ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দেন গোলাম মাওলা রনি। তিনি আরো বলেন, ক্ষমতায় আসা যতটা কঠিন তার চেয়ে বেশি কঠিন ক্ষমতা ধরে রাখা। নতুন সরকার দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে দেশের প্রকৃত অর্থনৈতিক চিত্র স্পষ্টভাবে বুঝে নিতে হবে। রনি বলেন, শুধু সরকারি ব্রিফিং এর উপর নির্ভর না করে ব্যাংকিং খাতের শীর্ষ কর্মকর্তাদের, অবসরপ্রাপ্ত অভিজ্ঞ অর্থনীতিবিদ এবং আর্থিক খাতের নিরপেক্ষ বিশ্লেষকদের নিয়ে ধারাবাহিক বৈঠক করা প্রয়োজন। বৈদেশিক ঋণের পরিমাণ, রিজার্ভের অবস্থা, ব্যাংকিং খাতের তরল্য সংকট এবং মুদ্রাস্ফীতির প্রকৃত চিত্র না বুঝলে যে কোনো সরকার শুরুতেই হোঁচট খেতে পারে। মুদ্রার মান অবমূল্যায়ন ও দ্রব্যমূল্য বৃদ্ধিকেও তিনি বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে বলেন, জনগণের ক্রয় ক্ষমতা কমে গেলে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়। বিএনপিতে থেকে যাওয়া সিদ্ধান্ত রাশেদ খানের গণ অধিকারে ফিরছেন না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগের রাজনৈতিক পথ পরিবর্তন করে নতুন অধ্যায় শুরু করেছেন রাশেদ খান। দীর্ঘ সময় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা গণ অধিকার পরিষদ ছাড়ার পর তিনি যোগ দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলে। এতে স্পষ্ট হয়েছে তার ভবিষ্যতের রাজনৈতিক কার্যক্রম এখন মূলত বিএনপির সঙ্গে যুক্ত। ঝিনাইদহ ৪ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন রাশেদ খান। যদিও ভোটের ফলাফলে বিজয়ী হননি, তবে তিনি নিশ্চিত করেছেন আর গণ অধিকার পরিষদে ফিরে যাবেন না। নির্বাচনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, এ বিষয়ে মন্তব্য করব না। আমি বিএনপির সঙ্গে রাজনীতি চালিয়ে যেতে চাই, এটি আমার চূড়ান্ত সিদ্ধান্ত। তিনি যোগ করেন, গণ অধিকার পরিষদ বর্তমান নেতৃত্বের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক এখনো সুপ্রতিষ্ঠিত রয়েছে। ভোটের ফলাফলে দেখা গেছে জয়ী হন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আবু তালেব। তিনি ১,৫,৯৯৯ ভোট পেয়ে আসনটি দখল করে। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ ৭৭,১০৪ ভোট পান। রাশেদ খান নিজে পান ৫৬,২২৪ ভোট। রাশেদ খান বলেন, নির্বাচনের আগে গণ অধিকার পরিষদ ও বিএনপি যৌথভাবে আসন বন্টন এবং সমঝোতার ভিত্তিতে অংশ নিয়েছিল। তিনি ব্যক্তিগতভাবে গণ অধিকার পরিষদে থাকাকালীন সময়ে জাতীয়তাবাদী রাজনৈতিক ধারার পক্ষে কাজ করেছেন। তিনি মনে করেন, বিএনপি ও গণ অধিকার পরিষদের রাজনৈতিক উদ্দেশ্য অনেকাংশেই মিলিত। তাই বিএনপির মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করায় এখন দলের সঙ্গে যুক্ত থেকে রাজনীতি চালিয়ে যাওয়াই তার মূল লক্ষ্য। রাষ্ট্রপতি পদে কার নাম আলোচনায়? বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর নতুন রাষ্ট্রপতি কে হবেন তা নিয়ে এখনই আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু কিছু সংবাদ মাধ্যমে বিভিন্ন জনের নাম বলা হচ্ছে। বিএনপির একটি সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি পদের জন্য বিবেচনায় রয়েছে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খানও আলোচনায় আছে। তবে মোশাররফ হোসেনের নাম জোরালোভাবে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে বিএনপির একাধিক সূত্র। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি 209টি আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে। আগামীকাল মঙ্গলবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ, বিকালে মন্ত্রিসভার শপথ হবে। মন্ত্রিসভা গঠন নিয়ে বিএনপির ভেতরে আলোচনা চলছে। বিভিন্ন নাম সামনে আছে। বেশ কিছু নেতা মন্ত্রী হচ্ছেন, সেটা প্রায় চূড়ান্ত। এর সঙ্গে আলোচনা হচ্ছে পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন তা নিয়ে। নতুন সরকার গঠনের পর বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করতে পারেন। বিষয়টি তিনি গত ডিসেম্বরে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন। আওয়ামী লীগের মনোনয়নে ২০২৩ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন ৭৫ বছর বয়সী মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি রয়টার্সকে বলেছিলেন, আমি সরে যেতে চাই, আমি চলে যেতে আগ্রহী।